আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ? এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা সবাই কি এডু পরিবারের সদস্য। ঠিক আছে? তো এডু পরিবারের সন্তান হিসেবে তোমাদের আজীবনের সঙ্গী হচ্ছে আমরা কয়েকজন শিক্ষক বা আমরা সবাই। ঠিক আছে? আচ্ছা। তো তোমাদের অন্তর স্যারের ক্লাস ছিল, এটা দেখছো? এই যে অন্তর স্যারের ক্লাস। কিন্তু আনফরচুনেটলি অন্তর স্যার অসুস্থ হয়ে গেছে। অন্তর স্যার অসুস্থ হওয়ার কারণে আমার সাথে কিন্তু অন্তর স্যারের চেহারা একটু ভালোই মিল আছে। দেখো চশমাটা খুললে মিল পাওয়া যায় কিনা? হ্যাঁ, এটা কাইন্ড অফ একই রকমই দেখতেছি। অন্তর স্যার আর আমি তো খুব একটা পার্থক্য দেখতেছি না। অন্তর স্যারের ক্লাস নিতে আসলাম তোমাদের আজকের গেস্ট টিচার হিসেবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আজকের অধ্যায়ের নাম হচ্ছে ভাইয়া আহ, আলোর ঘটনা। ঠিক আছে? আলোর ঘটনা, আলোর কাহিনী। আলোর কাহিনী কাহিনী আমরা কি জানি? গল্পের কাহিনী, গল্পের একটা কাহিনী থাকে না? তো আলোর একটা কাহিনী থাকে। আলো আলো বলতে আসলে কি বোঝায়? আলো বলতে যে আমরা যা দেখতেছি, এই যে লাইটে যা জ্বলতেছে ওটাই আলো, আর কিছু না। সিম্পল, হ্যাঁ? তোমরা হচ্ছে তোমাদের সবার বাসার উপর লাইট জ্বলতেছে না একটা, বা আমার মাথার উপর লাইট জ্বলতেছে, ওই লাইটই হচ্ছে আলো। তো ওই লাইটেরই কাহিনী, লাইট কিভাবে কাজ করে, তোমার হচ্ছে লাইট কিভাবে চলাচল করে, তারপর হচ্ছে তোমার লাইট হচ্ছে কিভাবে বাউন্স খায়। ভাইয়া বাউন্স কেমনে খায়? ওই যে বল যেভাবে বাউন্স খায় না, ফুটবল ক্রিকেট বল, লাইটও কিন্তু বাউন্স খায়, জানো? ওইটাই দেখবো। ওগুলো হচ্ছে আমার আলোর কাহিনী। সো আলোর কাহিনী বলতে হচ্ছে আলোর ঘটনা। তো আমি যতটুকু জানি তোমাদের এই অধ্যায়টা কিছুটা পড়ানো হয়েছে অলরেডি। তো তো আমি হচ্ছে ওইগুলা একটু দেখবো, হ্যাঁ? এটা কি? এটা চলে না? আলো আলো কি চলাচল করে না কেন? আলো আসা, ও আচ্ছা, এটা আসতেছে। আচ্ছা, আলো কিভাবে চলে? আচ্ছা, আলো হচ্ছে, আলো চলাচল করা বলতে ভাইয়া কি বুঝায়? এই যে আমরা হাঁটা চলা করি না, তারপর হচ্ছে যে গাড়ি চলে রাস্তায়, ঠিক আছে? তো আলো কি জানো? আলো হচ্ছে একটা নির্দিষ্ট গতিতে ওই গাড়ির মতো আলো চলাচল করে। কিন্তু আলোর গতি এত বেশি যে ওই আলো যে চলাচল করে ওটা আমরা চোখে দেখতে পারি না, বুঝতেই পারি না। বুঝছো? বেশি গতি থাকলে তোমরা হচ্ছে ওই জাপানের যে একটা ট্রেন আছে, বুলেট ট্রেন, হ্যাঁ, প্রায় 600 কিলোমিটার পার আওয়ারে, 600 কিলোমিটার না, সামথিং এরকমই, 300-400 কিলোমিটার পার আওয়ারে চলে। বুঝছো? এত স্পিড, ওইগুলো দেখবা চোখের পলকই পাস হয়ে যায়। তো আলোটা হচ্ছে ওইরকম, আলোর স্পিড হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি। হুম, মনে করো তুমি হচ্ছে আলোটাকে কিভাবে দেখতে পারো? হ্যাঁ, আলো সাধারণত সূর্য থেকে আলো আসে, হ্যাঁ? আমরা কি জানি? এটা ধরো সূর্য, এটা হচ্ছে সূর্য, আগুন জ্বলতেছে, এটা হচ্ছে কি? সূর্য। আর ধরো এটা হচ্ছে আমার পৃথিবী। হুম, আমরা এই যে পৃথিবীতে আছি। তুমি কি করছো? ধরো সামহাও মানে কোন এক ভাবে তুমি পৃথিবীর বাইরে চলে গেছো, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের পৃথিবী, হ্যাঁ? এটা হচ্ছে লিখে রাখি এখানে, পৃথিবী। আর এটা কি? এটা হচ্ছে আমাদের সূর্য। ঠিক আছে? ওকে। এখন তুমি কি করছো? তুমি হচ্ছে পৃথিবী থেকে কোনো এক ভাবে বাইরে চলে গেছো রকেট নিয়ে। রকেট নিয়ে তুমি কি করছো ভাইয়া? বাইরে চলে গেছো, হ্যাঁ? পৃথিবীর বাইরে মহাকাশে চলে গেছো। এই যে ধরো তুমি, তুমি হচ্ছে এই তুমি না, এই, আরে ঠ্যাংই তো ভেঙে দিলাম, ঠ্যাংই তো ভেঙে দিলাম। তো এটা হচ্ছে আমার ক্লাস 6 এর একটা ভাই। তো তুমি কি করতেছো? এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো আলো আসলে কিভাবে চলাচল করে, হ্যাঁ? তো ধরো এই সূর্যটা কিছুক্ষণের জন্য নিভা গেল, হ্যাঁ? সূর্যটা আবার টর্চ লাইট নিভে যায় না, সুইচ অফ করলে এরকম নিভে গেছে। আর তুমি কি করতেছো? চুপচাপ দাঁড়ায় আছো। আবার ওই সুইচ অন করলে কি হয়? টর্চ লাইট জ্বলে ওঠে না? ঠিক ওই রকম ভাবে আমি কি করলাম? কোন এক ভাবে ধর কি হলো? সূর্য আবার বন্ধ নিভে গেছিল না? সূর্য আবার জ্বলে উঠছে, আবার সে তাপ কি করতেছে? আলো দেয়া শুরু করছে। তো সূর্য যখন পুনরায় আলো দেয়া শুরু করছে, তখন দেখবা এই লাইট ঠিক গাড়ির মতো পৃথিবীর দিকে ছুটে চলতেছে। ঠিক কিসের মতো? গাড়ির মতো লাইট, এই যে লাইট কি করতেছে? সুইটা যাইতেছে। তুমি ঠিক এই যে সূর্যের দিকে তাকায় আছো, এইভাবে দেখতেছো যে লাইট পৃথিবীর দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছো? কিন্তু এটা কি সাধারণভাবে আমরা এটা খুব একটা উপলব্ধি করতে পারি না। কারণ কারণ এটা এত স্পিডে চলে,
লাইট লাইট হচ্ছে তোমার 3 লক্ষ কিলোমিটার যায় প্রতি সেকেন্ডে। 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5টা শূন্য। এত স্পিডে যখন যায় কে দেখবে লাইট? এরা বুঝিও না দেখিও না, কিন্তু সাধারণত লাইট কি করে? খুব দ্রুত চলাচল করে। ঠিক আছে। হুম। আচ্ছা, আউসাফ কি লিখছে, কমেন্ট করছে? আরে ভাই আমি ধর্ম ক্লাস আমি আমি হচ্ছে বিজ্ঞান ক্লাস নেই, ধর্ম ক্লাসও নেই। হ্যাঁ, ক্লাস 8 এর ধর্ম ক্লাস নিয়েছি। ক্লাস 8 এর ধর্ম ক্লাস নিয়েছি, আবার বিজ্ঞান ক্লাসও নেই। হুম। আচ্ছা। আল্লাহ। আউসাফ, হ্যাঁ বাহ। এই চিন্টু, ও তো ভালো জানে। আরে বাপরে বাপ। আউসাফ অর্থাৎ 3 × 10⁸ মিটার। সাবাস। ক্লাস 6 এর বাচ্চা এটা কিভাবে বললো? আউসাফ তুমি জিনিয়াস। দেখছো আউসাফ কত কিছু জানে। সো আমরা কি করতেছি, যে আলো এইভাবে চলাচল করে। হুম। আচ্ছা গেল। এখন তো আমরা এখন কি দেখতে পাই, আলো কিভাবে চলাচল করে দেখলাম। আচ্ছা আচ্ছা, আলো সরল পথে চলাকে, এই যে আলো কিভাবে চলে জানো? আলো হচ্ছে সরল পথে চলে। ভাইয়া আলো সরল পথে কিভাবে চলে? দেখো, আলোর একটা খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে লেজার লাইট। আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, তোমরা লেজার লাইট 20 টাকা 30 টাকা দিয়ে বা 50 টাকা দিয়ে লেজার লাইট কিনে ওটা মানে ওটা নিয়ে খেলাধুলা কি করছো? মানে লেজার লাইট থাকে না, এরকম সুইচ দিলেই, যে এরকম সুইচ দিলেই লেজার লাইট, এরকম সুইচ দিলেই লেজার লাইট এরকম জোরে দৌড়ে যায়। রাতের বেলায় আমরা কি করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় মারতাম, চিকন একটা ছোট্ট একটা লাইট, লেজার লাইট, চিনছো না? আমার একটু কমেন্ট করো তো, লেজার লাইট নিয়ে খেলছো কে কে? কোথায় চলাচল করে? ধরো এটা যে লেজার লাইট, হ্যাঁ, এইখানে একটা আলো তৈরি হয়েছে, আমি লেজার লাইট মারছি, লেজার লাইটের কারণে এখানে একটা আলোটা তৈরি হইলো। আলোটা তৈরি হইলে এই দেখছো, আলো কিভাবে চলে গেল দৌড়ায়। তো আলো কি করে, লেজার লাইট মারলে আলোটা খুব সরল, কি বলে এটাকে, সরল পথে চলে। হ্যাঁ, আলো সরল পথে চলাচল করে, স্ট্রেইট, স্ট্রেইট লাইন যায়। যদি আমার বক্ররেখা হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে, স্ট্রেইট লাইন আলো চলাচল করে। ঠিক আছে। আচ্ছা, হচ্ছে এই 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 আসছে, এটা হচ্ছে আমরা আলোকে কিভাবে দেখি। আচ্ছা, আলো আসলে কি হয় জানো? আলো আসলে প্রতিফলিত হয়। প্রতিফলিত হয় বলতে কি জানো? কোনো একটা বস্তুর মধ্যে পড়ে ওটা হচ্ছে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট বলতে হচ্ছে, ধরো তুমি হচ্ছে তোমার কাছে যদি একটা আয়না থাকে, তো আয়নাটা যদি তোমার মনে করো সূর্যের কাছে ধইরা, এভাবে ধইরা ঠিক তোমার মুখের দিকে মারলো, তুমি দেখবা তোমার চোখ ঝলসে যাচ্ছে এরকম মনে হয়। হ্যাঁ, মানে আলোকটা কি করতেছে, তো চোখের মধ্যে মারলে কেমন লাগে, লাইট, টর্চ লাইট এরকম লাগে না? যদি একটা আয়নার মাধ্যমে এরকম, সেটা এরকম। মানে আমরা খেলাধুলা করি না, যে কোনো একটা এরকম আমাদের কাছে একটা আয়না, আয়না আছে, সূর্যের সামনে এভাবে আয়নাটা ধইরা আমার মুখের দিকে ধরলো, হ্যাঁ, এভাবে ধরলে অনেক সময় চোখটা বন্ধ হয়ে আসে না? কেন হয় জানো? কারণ হচ্ছে আলো ঠিক ফুটবল বা ক্রিকেট বলের মধ্যে কি করে জানো? বাউন্স করে। হ্যাঁ, আলো ফুটবল বা ক্রিকেট বলের মতো বাউন্স করে। ঠিক ওই রকম ভাবে কোনো জায়গা থেকে, অর্থাৎ কোনো বস্তুর উপর যখন আলোটা পড়ে, ওই বস্তু আলো কি করে জানো? রিফ্লেক্ট কইরা দেয়। রিফ্লেক্ট কইরা ওই আলোটা যখন আমাদের চোখের মধ্যে পড়ে, ঠিক তখনই আমরা বস্তুটাকে কি করি ভাইয়া? দেখতে পাই। হুম। যেমন ধরো, ওই চাঁদ আমরা কিভাবে দেখি? সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে, তখন চাঁদ কিছুটা আলো রিফ্লেক্ট কইরা, মানে কি করে, এটাকে প্রতিফলিত কইরা পাঠায় দেয়, বাউন্স কইরা পাঠায় দেয়। এরকম শট মারে না, ক্রিকেট বল ব্যাটের মধ্যে কইরা, ঠিক কি করে ওই চাঁদ আলোটাকেও ঠিক ওইরকম ধরো বাড়ি মাইরা পৃথিবীর দিকে পাঠায় দেয়। ওই যে বাড়ি মাইরা আলোটা পৃথিবীর দিকে পাঠায় দিল, আর ওই আলোটা আমরা দেখলাম, ওই আলো দেখার মাধ্যমে আমরা মেনলি চাঁদ দেখতে পারলাম। বুঝছো? তো এই যে দেখছো, লাইনটা হচ্ছে কি, আলো প্রতিফলিত করে। আলো কি করে ভাইয়া? আলো প্রতিফলিত করে, এই শব্দটা আমাদের প্রতিফলিত। এই যে, এই আমার প্রতিফলিত কই গেল? এই দাঁড়াও, আমি তো মনে হয় বেশি আগায় যেতেছি। অন্তর ভাইয়ের স্লাইড যে কঠিন, স্লাইডে তো চাইতে পারি না। হ্যাঁ, এই আসছে। আচ্ছা, আলো কি করে? আলো হচ্ছে এই যে প্রতিফলিত করে। প্রতিফলিত বলতে হচ্ছে কোনো একটা বস্তুর উপর পইরা ওইটা কি করে, বাউন্স কইরা আমাদের চোখের সামনে আসে। এই কারণে আমরা ওই বস্তুটা অথবা ওই আলোটা দেখার মাধ্যমে মেনলি বস্তুটা দেখতে পাই, যে বস্তু থেকে কি করে বাউন্স ব্যাক কইরা আমাদের চোখের সামনে আসে। ওকে।
গেল। এখন আমরা কি দেখবো, এখন হচ্ছে আলোর প্রতিফলন এবং শোষণ। শোষণ বলতে আসলে কি বোঝায়? প্রতিফলন তো বুঝলাম যে আলো বাউন্স করে, হ্যাঁ আলো হচ্ছে বাউন্স করে, আমরা বুঝলাম না? যেমন ধরো তুমি কি করলা, আহ, তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, হ্যাঁ ধরো আলো যে প্রতিফলন করে, এটা একটা তোমাদের একটা সিম্পল উদাহরণ দিই। ধরো এটা হচ্ছে একটা আয়না, এটা কি একটা আয়না, তুমি 20 টাকা দিয়া একটা লাইট কিনলা, কি বল লেজার লাইট কিনলা, ওকে, এই তোমার লেজার লাইট। তো লেজার লাইট থেকে তুমি কি করছো ভাইয়া, ওই সুইচটা অন করছো লেজার লাইটের, হ্যাঁ অন করার কারণে এই যেখানে কি আছে একটা আয়না রাখছিলাম না, আয়নার মধ্যে এই লাইটটা এখানে বাড়ি খাইলো, বাড়ি খাওয়ার পর দেখবা তুমি যেদিকে আয়নাটা ঘোরাচ্ছ ঠিক ওই অনুযায়ী লেজার লাইটটা অন্যদিকে কি করবে ভাইয়া, অন্যদিকে ঘুরে যাবে, অন্যদিকে ঘুরে কোনো একটা বস্তুর উপর পড়লে আমরা এখানে লেজার লাইটটা দেখতে পাবো। অর্থাৎ লেজার লাইটটা কি করতেছে, আয়নার মধ্যে বাড়ি খায়া অন্য একটা বস্তুর উপর পড়তেছে। এই যে আমার লেজার লাইট এখানে বাড়ি খাইলো বা বাউন্স খাইলো, হুম, ওইটাকে আমরা কি বলতেছি, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিফলন। আচ্ছা, আর শোষণ কাকে বলে? শোষণ মানে হচ্ছে আলোর মানে শোষণ বলতে কেমনে বুঝায়? শোষণ বলতে হচ্ছে যে আমরা খাই না, ভাত খাই না, ভাত খাওয়া মানে কি জানো, আমরা ভাত শোষণ করি, অ্যাবজর্ব করি। পানি খাই না, পানিটাকে কি করি, যে পানি একটু খাই, দেখে তোমাদের পানি আছে এর মধ্যে, ভালো পানি, এই যে আমি পানি কি করবো জানো, এই দেখো আমি পানি শোষণ করতেছি, আহ ঠিক আছে, আমি কি করলাম, পানি শোষণ করলাম। ঠিক ওইভাবেই আলো শোষিত হয়। আলো কিভাবে শোষিত হয় দেখবা, পুকুরের পানি দিনের বেলা গরম লাগে, দুপুর বেলা পুকুর পানি অনেক গরম হয়ে যায়। কারণ কি জানো, ওই যে সূর্যের আলো, সূর্য থেকে যে আলোটা আসে না পুকুরের উপর পড়ে, এই যে ধরো পুকুর, হ্যাঁ সূর্যের আলোর কিছু অংশ কি করে জানো, এই পানি শুইসা নেয়। পানি কি করে ভাইয়া, শুইসা নেয়। যখন এই যে সূর্যের আলো পানি শুইসা নিতেছে, তখন পানি হয়ে যাচ্ছে কি গরম। আর গরম হচ্ছে কেন, কারণ এখানে আলো কি করতেছে, আলো পানি শোষণ করতেছে, ঠিক আছে। এই যে বাধা পেয়ে ফিরে আসে, যখন আলো পড়ে তখন এর কিছুটা অংশ বাধা পেয়ে ফিরে আসে, তাকে আমরা কি বলতেছি, প্রতিফলন। আর যে অংশ বাধা পেয়ে ফিরে আসে না, মানে ওই বিষয়টা কি করে, এটাকে শোষণ করে নেয় বা অ্যাবজর্ব করে নেয়, তখন তাকে বলি হচ্ছে আমরা আলোর শোষণ। আর আলোর শোষণের কারণেই ওই যে আমাদের পুকুরের পানি বা পানি যাই বলো না কেন, সমুদ্রের পানি গরম হয়ে ওঠে, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা ভাইয়ার ক্লাস কি তোমরা বুঝতেছো সোনামণিরা? ও সাদিয়া তাহারা বাড়ি স্যার, পানি বসে পান করতে, হ্যাঁ অবশ্যই ভাই বসে পান করে, তোমার দেখানোর জন্য দাঁড়ায় দাঁড়ায় খেলাম, বসলে যে পানি খাইতেছি দেখতেই পারতাম না, তো এই কারণে দাঁড়ায় দাঁড়ায় খেলাম। যাক, মনে করে যাওয়ার জন্য ধন্যবাদ। আরিশা স্যার, ফার্স্ট টাইম দেখলাম আপনার মতো টিচার, আপনি সায়েন্সও নেন ধর্মও নেন, ওয়াও। ইউজুয়ালি দেখছি ধর্ম নিলে সায়েন্স নেয় না, বিকজ সায়েন্স ইসলাম, এই দাঁড়াও 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 একটু ভেলাই হচ্ছে, সায়েন্স ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর আপনি অনেক ভালো সায়েন্স পড়ান স্যার, আপনি সায়েন্স অনেক ভালো ভাবে বুঝান। ও আচ্ছা, আরিশা একটা সুন্দর কথা বলছে, দেখো এর কথা বলি। খুব সুন্দর একটা কথা বলছে আরিশা, এটা নিয়ে তোমাকে কথা এখন বলতেই হবে, এই কথাটা না বললেই নয়। আরিশা কি বলছে যে স্যার আপনি ধর্ম পড়ান, হ্যাঁ আচ্ছা ধর্ম ঠিক আছে, হুজুর মানুষের ধর্ম পড়াবই। আচ্ছা, তোমরা কি জানো আমাদের সায়েন্স, বর্তমান যে বিজ্ঞান আমরা যা পড়তেছি, তোমরা যে বিজ্ঞান বইটা পড়তেছো, এই বিজ্ঞানের সূচনাটা আসলে কার মাধ্যমে হয়েছে? বিজ্ঞানের এই সূচনা প্রধানত হয়েছে হচ্ছে মুসলিম মনীষীদের দ্বারা। মুসলিম মনীষী বলতে তোমরা কি ইবনে সিনা হসপিটালের নাম শুনছো? ইবনে সিনা, হ্যাঁ, ইবনে সিনা আসলে কে ছিল জানো? ইবনে সিনা ছিল একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, পাশাপাশি উনি চিকিৎসা শাস্ত্রে অনেক বেশি দক্ষতা অর্জন করছিলেন। প্রায় 1100, এখন তো কত 2025 চলতেছে না, তো প্রায় 1000 বছর আগে, হ্যাঁ ওই সময়টাই হচ্ছে উনি ছিলেন। জাভের ইবনে হাইয়ান নাম শুনছো কখনো? কেমিস্ট্রি নাম শুনছো? কেমিস্ট্রি, কেমিস্ট্রি নামটাও আসছে আলকেমি থেকে, হ্যাঁ এগুলো কিন্তু ইসলামিক নাম, আলকেমি ইসলামিক নাম। জাভের ইবনে
হাইয়ান, এদের কাছ থেকে আসছে ম্যাথ, বীজগণিত, পড়ো না তোমরা? তারপর হচ্ছে যে মেডিকেল সায়েন্স, ওই যে বললাম ইবনে সিনা, ওনার কাছ থেকে আসছে কি জানো, অপারেশন আমরা করি না। বর্তমান বিজ্ঞান অনেক ভাবনায় না, আমরা বিজ্ঞান অনেক উন্নত, অনেক উচ্চতায় চলে গেছে, আমরা কি করি, আমরা হচ্ছে অপারেশন করতে পারি। কিন্তু এই যে অপারেশনের সূচনাটা কে করছে জানো? ইবনে সিনার মতো ইসলামিক মনীষী। তুমি যতই বিজ্ঞানের যত বড় বড় সোর্স পড়ো না কেন, সবগুলাই আসছে ইসলাম থেকে, জানো? কোরআন থেকে আসছে। আমরা যে কোরআন পড়ি না, কোরআন থেকে কিন্তু এই বিজ্ঞানের অনেক বড় একটা অংশ আসছে। এবং কি কোরআনের একটা বৈশিষ্ট্য কি জানো? কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের একটা বিশেষ পার্থক্য আছে। বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞান যা যা আবিষ্কার করছে, কোনোটাই কোরআনের কোনো বিষয়কে অস্বীকার করে না। কিন্তু অনেক অধিকাংশ সব ধর্মগ্রন্থেরই, যেমন ধরো আমাদের সনাতন ভাইদের যে ধর্মগ্রন্থ আছে, গীতা, বেদ, অনেক সাইন্টিফিক ভুল পাওয়া যায়। হ্যাঁ, বৈজ্ঞানিক ভুল পাওয়া যায়, অনেক ক্যালকুলেশন ভুল পাওয়া যায়, বাইবেলে ভুল পাওয়া যায়। তারপরে তোমার হচ্ছে বৌদ্ধদের যে বইটা আছে, ওইখানেও কি পাওয়া যায়, ভুল পাওয়া যায়, কিন্তু কোরআনের কোনো ভুলই পাওয়া যায় না। তো বিজ্ঞান এবং ধর্ম, বিশেষ করে ইসলাম, এরা হচ্ছে সমসাময়িক বা একই সাথেই চলে। কখনো বিজ্ঞান দিয়ে ইসলামকে জাজ করা যায় না, বাট ইসলাম দিয়ে বিজ্ঞানকে জাজ করা যায়। কিন্তু আমরা কি জানি সেটা? জানি না। আমরা মনে করি হচ্ছে কোরআন পড়বো কিসের জন্য? শুধু নামাজ পড়ার জন্য। নামাজ তো পড়ার জন্যই, কিন্তু তুমি কি জানো, কোরআনটাকে তুমি যদি অনুধাবন করতে পারো, তুমি বিজ্ঞানের অনেক বিষয় জানতে পারবা। যেমন ধরো এমব্রোলজি, এমব্রোলজি নাম শুনছো? ছোট বাচ্চা। তারপর তোমাদের বলি, প্রশ্নটা যেহেতু পড়ছে, এমব্রোলজি বলতে বোঝায় হচ্ছে ভ্রূণ তত্ত্ব। ভাইয়া, ভ্রূণ তত্ত্ব কি? আমরা সবাই মায়ের পেটে ছিলাম না? হ্যাঁ, মায়ের পেটে ছিলাম। তো আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন আমরা কেমন ছিলাম, এটা কে আবিষ্কার করছে? কতদিন আগে আবিষ্কার করছে? মাত্র 100 বছর আগে। কিন্তু জানো, কোরআন প্রায় 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে এই ভ্রূণতত্ত্ব নিয়ে কথা বলছে, যে একটা বাচ্চা কিভাবে মায়ের পেটে বড় হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই যেখানে আল্লাহ তাআলা পুরো এমব্রিওলজি নিয়ে আলোচনা করছেন, জানো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা আমরা কয়দিন আগে জানতে পারছি? 100 বছর আগে, 200 বছর আগে। কিন্তু জানো, আল্লাহ তাআলা সূরা রহমানে, আমি সূরাটা ভুলে গেছি, সূরা রহমানে একটা কিছু অংশ আছে, প্রায় 1450 বছর আগে জানাই দিছে যে সূর্য, আসলে সরি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। শুধু যে তোমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তা না, সূর্যও তার আশেপাশে যত গ্রহ উপগ্রহ আছে না, সবাইকে নিয়ে নিজের কক্ষপথে সে ঘুরতেছে। অর্থাৎ মহাবিশ্বে কোনো কিছুই স্থির না। এটা কিন্তু কোরআনে প্রায় 1450 বছর আগে বলে দিছে। সো কখনোই ধর্ম বিজ্ঞানের বিরুদ্ধে না, ঠিক আছে? বিজ্ঞানের কোনো বিষয় যদি ইসলামকে অস্বীকার করে, তোমরা অকপটে সেটা মনে রাখবা, সেটা হচ্ছে বিজ্ঞানের ভুল। কারণ বিজ্ঞান চেঞ্জ হয়। বিজ্ঞান কি হয়? চেঞ্জ হয়। আজকে যে বিজ্ঞানের সূত্রটা আছে, 2 দিন পর বলা যাবে যে না, এই সূত্রটা ভুল ছিল, নতুন আরেকটা সূত্র চলে আসবে। ঠিক আছে? তো এবার মাথায় রাখতে হবে কি, ইসলাম আর বিজ্ঞান কখনোই পাশাপাশি না। তোমরা যারা খুবই স্মার্ট, হ্যাঁ, ইউ আর ভেরি স্মার্ট গাইস, তো তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে। তোমরা আজকে বা যখন সময় পাও, তোমরা হচ্ছে একটা ভিডিও লেকচার দেখতে পারো। জাকির নায়েক, ওনার নাম কি শুনছো? ওনার একটা লেকচার দেখতে পারো, দ্য কুরআন এন্ড মডার্ন সায়েন্স। আমি লিখে দিই, রিলেশন বিটুইন কুরআন এন্ড মডার্ন সায়েন্স। এই যে এই টাইটেল লিখে ইউটিউবে সার্চ দিবা, সবাই একটা স্ক্রিনশট মারো, একটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মাইরা এই টাইটেল নিয়ে সবাই কি করবা, ইউটিউবে সার্চ মারবা। সার্চ মাইরা তখন দেখবা যে আসলে বিজ্ঞান এবং ইসলাম কতটা একসাথে চলে, কতটা একসাথে চলে। সো এটা সবাই কি করবো ভাইয়ারা, সবাই এইচডব্লিউ ধরতে পারো। এইচডব্লিউটা কি, আমরা সবাই এই এটা নিয়ে সার্চ দিব। এই সায়েন্স মানে ভুলেছি, ই দেইনি, দেখছো? তো তোমরা কি করবা ভাইয়া, এটা হচ্ছে সার্চ মারবা, হ্যাঁ, ওকে।
আচ্ছা, তো অনেক কথা বললাম, ক্লাসে ফিরি। সেটা হচ্ছে এবার হচ্ছে এটা দেখলাম না। আচ্ছা, এই এবার যে কি আসে, এই আসছে, এটা কি ফাঁকা ছিল? হ্যাঁ, স্যার এদিকে টান দিলে আপনার স্লাইড পরেরটা আসবে। আচ্ছা আবার আপনি এদিকে নিলে পিছনেরটা আচ্ছা, আসবে। ঠিক আছে। এদিকে টানলে এই যে। আচ্ছা, সো আলোর কি দেখতেছি আমরা? প্রতিফলন ও শোষণ দেখতেছিলাম, অর্থাৎ আলো যখন অ্যাবজর্ব করে বা একটু শোষণ করে ভিতরের দিকে নিয়ে যায়, গরম হয়ে ওঠে, তখন সেটাকে কি বলে? সেটাকে বলা হয় হচ্ছে আলোর শোষণ। আর আলোকে যখন কেউ বাধা দেয় বা ক্রিকেট ব্যাটের মতো করে এমনি করে শর্ট মেরে দূরে সরায় দেয়, ওই যে আয়না যেরকম ভাবে করে, সেটাকে বলে হচ্ছে ভাইয়া প্রতিফলন। এখন এই প্রতিফলন দুই রকমের, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে এই অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি? নিয়মিত প্রতিফলন হচ্ছে এই যে এই সমান্তরাল কিছু বলা আছে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে লেজার লাইটটা, দাঁড়াও এটা আমি আইকা দেখাই, হ্যাঁ। ধরো এই যে এই ছবিটা আসলে কি জানো? কিছুই না। ধরো তুমি একটা লেজার লাইট ঠিক এইভাবে মারছো, মাইরা লেজার লাইটটা একই কোণে বাধা পেয়ে উপরের দিকে ফিরে যাইতেছে, বাধা পেয়ে সে রিফ্লেক্ট করছে। তুমি যদি ঠিক এইভাবে বলটা মারতা, ফিরে মারতা, ধরো এবার আমি কি করছি, একটা বল ফিরে মারছি, বলটা ঠিক এইখানে যায় বাউন্স কে ঠিক এভাবে যেত না? তো লেজার লাইটটাও কি করছে, আলোটা ঠিক এইভাবে আমার দর্পণের উপর পড়ছে, পড়ে আবার উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, তো এরকম ভাবে ধরো তুমি কয়েকটা লেজার লাইট পড়লো, মারছো, যদি সমান্তরাল ভাবে যদি তুমি দুই তিনটা লেজার লাইট মারো, সমান্তরাল একটা সাথে একটা সমান্তরালে মারছো, এবং তুমি কি দেখলা যে সেটা সমান্তরাল ভাবেই প্রতিফলিত হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে নিয়মিত প্রতিফলন, রেগুলার, কি বলে ওটাকে, রিফ্লেকশন, রেগুলার, এই যে আমার লেখা আছে রেগুলার বা স্পেকুলার রিফ্লেকশন, ঠিক আছে। আচ্ছা, আবার যদি অনিয়মিত প্রতিফলন কি? অনিয়মিত প্রতিফলন হচ্ছে তারা এই যে সমান্তরাল ভাবে, এখানে আগেরটা কি ছিল দেখো তো, সমান্তরাল ভাবে দেখছো, এই যে প্রত্যেকটা রেখা সমান্তরাল না, সমান্তরাল তো আমরা বুঝি, ঠিক না? আমরা সবাই সমান্তরাল বুঝি, দেখছো, এই রেখাটা এই রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল, প্রত্যেকটা সমান্তরাল, সমান্তরাল ভাবে সে কি করতেছিল, রিফ্লেক্ট হচ্ছিল। কিন্তু কিন্তু এই যখন তোমার আয়নাটা যখন মসৃণ না, বুঝছো, আয়নাটা মনে করো ভাঙাচোরা একটা আয়না দিচ্ছে তোমার, ভাঙাচোরা বলতে বিভিন্ন জায়গায় উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম একটা ভাঙাচোরা আয়না তোমার দিছে। সো এরকম ভাঙাচোরা আয়না যদি তোমার থাকে, একটা ফোন আসছিল, সরি, ফোন এসে পড়ছিল। তো আমরা কি দেখতেছিলাম, এই যাক অনেক সময় আছে ক্লাসের আজকে। তোমরা কি দেখতেছিলাম যে হচ্ছে যখন আমার আয়নাটা কি থাকে, ঘষা থাকে একদম, মানে উঁচা নিচা, আয়নাটা কি সমান না, প্লেন না, হ্যাঁ, আমাদের ওয়াশরুমের যে আয়নাগুলো থাকে একদম প্লেন থাকে না, কিন্তু আমাদের আয়নাটা এখানে প্লেন না, বুঝছো, ঘষাঘষি করা। হ্যাঁ, তখন ওই দেখবা তুমি যে অ্যাঙ্গেলে, আচ্ছা তোমরা কি কোথাও যে ক্রিকেট খেলছো, ক্রিকেট খেলছো বলতে এই যে মানে ক্রিকেট তো সবাই খেলছো কম বেশি, তোমরা যখন ফ্লোরে বলটা মারো বা পিচটা যখন তোমার ঢালাই করা থাকে বা সমান পিচ থাকে, তখন বলটা তুমি যেভাবে মারো ঠিক ওইভাবেই উঠে না, বলটা কি এদিক সেদিক যায়? এদিক সেদিক যায় না কিন্তু। কিন্তু তুমি যখন একটা উঁচা নিচা পিচে খেলবা, মনে করো তুমি ধান খেতে খেলছো, এখানে পিচটা কি ঢেউ খেলার উঁচা নিচা, ওইখানে তুমি বলটা মারছো একদিকে, দেখো বাউন্স খাওয়ার পর ও আর সোজা না যায়, উল্টা বেকার তারা যাওয়া শুরু করছে, ঠিক না? যেদিকে যাওয়ার কথা ছিল ওইদিকে যায়। ওই যে মিরপুরের পিচে কি হয় খেলা হইলে, মিরপুরের পিচ যখন ও এবড়ো থেবড়ো হয়ে যায়, তখন বল যাওয়ার কথা একদিকে, কিন্তু বল মানে উঁচা নিচে জায়গায় পড়ে বল যায় আরেকদিকে, বুঝছো? তো আলো ঠিক একই রকম। হ্যাঁ, আলো যখন উঁচা নিচা সমতলের উপর পড়ে না, তখন আলোটা ঠিক সমান্তরাল ভাবে আর রিফ্লেক্ট বা প্রতিফলন হয় না। এই দেখছো, এই জায়গায় দেখো, এটা আলো হচ্ছে, এই যে এখানে ছবিটা দেখি না, আরে আমার ছবি কই গেল, ছবি দাঁড়াও, গাছ লতা পাতা এসে পড়ছে, হ্যাঁ এই তো হয়েছে। আচ্ছা, এখানে আমার এই যে এই আলোটা উপরে থেকে পড়ছে, পড়ার পর সে গেছে এইদিকে, আবার একই সমান্তরাল ভাবে পড়ার পরেও
উঁচা নিচা না এখানে, এটা এখানে খাড়া, বুঝছো? মানে এরকম উঁচা নিচা ঢেউ খেলানো আছে ধরো, এদিকটা আলো পইরা আলোটা গেল এমনি, আবার ঠিক এদিকে আলো পইরা আলো গেল এমনি, সমান্তরাল ভাবে আর রিফ্লেক্ট করতে এই আলো গুলো এমনি, বুঝছো? তো সমান্তরাল ভাবে যখন সে আর প্রতিফলিত হবে না, তখন আমরা তাকে কি বলবো? অনিয়মিত। তাহলে যে ছেলেটা রেগুলার লেখাপড়া করে না তাহলে কি বলে? অনিয়মিত ছাত্র বলে না, ইরেগুলার স্টুডেন্ট বলে না? তো আলোটাও যখন নিয়মিত ভাবে বা রেগুলারলি বা সুন্দর ভাবে একদম কি বলে একদম সমান্তরাল ভাবে যখন সে প্রতিফলিত হবে না, তখন সেই মন দুষ্টু ছাত্র যেরকম ইরেগুলার, আলোটাও ইরেগুলার লাইট বা ইরেগুলার রিফ্লেকশন, বুঝছো? বোঝে। আচ্ছা আচ্ছা, Arisha told me my English is awesome. Huh? Hey, do you have class of our Mehtadul sir? Do you attend the English classes of our Mehtadul sir? Oh, you are the students of Mehtadul sir. Okay. So as far as I know, then all of you are good in English. Okay. ফাতিহা নূর দেখছো? ফাতিহা নূর কি বলছে? যে স্যার আমি রিলেশন বিটুইন কোরআন ওয়ারাস একটা ভিডিও দেখছিলাম, দেখছো? তোমরা সবাই দেখবা যে ফাতিহা নূর একটা কমেন্ট করছে সুন্দর। তোমরা ওর মতো কি রিলেশন বিটুইন কোরআন এন্ড মডার্ন সায়েন্স একটা ভিডিও দেখবা। লাবিবা কি বলছে বুঝছি। আরে এই এত কমেন্ট করে কেন? কি বলছে? পানি কান্না করবে কারণ আপনি পানিকে শোষণ করছেন। এই বুঝি খালি কপি পেস্ট করে। ওয়াও, আফনান, ইয়েস স্যার। Mehtadul sir, we are the students of. As far as I know, all the students of Mehtadul sir are good in English, huh? So I have no doubt that all of you must be good in English. Can I carry on my class in English? Do you agree or not? Can I? Can I carry on my class just for 2 or 3 minutes in English? Arisha says obviously, Arisha, your English is great. Yeah, my accent. Excellent. Okay, Arisha. Yes, I think Mr. Dul sir have told you name. Mr. Dul sir have told you name, Arisha. Yes. Yeah, I feel awesome that I have met with Arisha, and I feel grateful. Syed Tahmid Bari, sir, are you jealous? No, man, I am not jealous about Mehtadul sir. I am just trying to, what can I say? I am just gonna inspired by Mehtadul sir. Okay, I am not jealous. Kind of inspiration. He is a person of inspiration for me. Ismail, you know science, religion, and English. Oh yeah, it's not. Acha, all of you guys, how much subject are you in studying? I think there are 6 or 7, 6 subject. All of you have 6 subject, 6 or 7 subject. Okay, and all of you are boss in each and every subject. In Bangla, in English, math, science, social science. In every sector, you have a good ability and knowledge. So why don't I have the same knowledge? I also have the same knowledge in all subject. 10 subject. Oh, Arisha said they are studying. You are studying just 10 subject. Oh, how how can it be possible? 9 subject. Oh, you guys are being master of 9 subject. No, why don't I can take three or subject? Why don't I have the knowledge of 3 and 4 subjects? If you can, obviously I can do. Afnan, 11 subject. Wow. So I think um, I have little bit of knowledge than you. I have little bit of little knowledge. Okay, I can just study 2 or 3 subjects, but you guys have studying like 10 or 11 subjects, and I think you are great genius than me, and your intelligence is gonna be more than me. Okay, 14 subject. Fatiha,
Oh, we're all learning English with Mehtatul sir. Okay, yeah. Oh, it's sociology. Oh, Smile, I'm sorry. I have made a mistake. It will be. Please. Oh, Arisha told me that to carry on my class in English. 13 subject. Okay. আচ্ছা আমি ট্রাই করি হ্যাঁ I'm trying to take class in English. So if you don't understand, please comment below. Mm, sir, we don't understand your accent or your English is poor. Then I will convert my lecture in Bangla. Okay. Okay. It was the uh, lights, reflection and absorption. What the means of reflection? Reflection means প্রতিফলন, and শোষণ in English we'll say শোষণ as absorption. Huh? Okay. If we took the next slide, look at the next slide, and then we'll see a green tree. Here the rays of sun, the light of sun. I'm gonna mark it. This will be the, oh my god, I am very poor in controlling the PPT of our Antur sir. Okay, this is the light of sun, the rays of sun that are incidenting means আপতিত হচ্ছে, হ্যাঁ, incidenting in the green tree, the tree we always often see around our environment. And this is the guy like you and me. What can I say? The normal guy. But what can we say from this picture? We can say we usually see the objects around us due to the reflection of light. As the light is incident on the object we are seeing, the object mainly reflects the light. A portion of light mainly is being reflected, and the reflected part came to our eyes. Okay, so as we see the reflected part of lights, we mainly see the object which are the responsible for this reflection. Okay, so here the guy see that the trunk of the tree is, I don't know the color, the color নাম আমি জানি না. Okay, I'm sorry. So here the scene, the trunk of the tree is reflected the light which have the same color. This is the color. Okay, and the tree is reflecting the green portion of the light. Okay, reflected the green portion of the light, and for the reflection the guy mainly observing the tree as in two colors. Mainly, the light of the sun have generally 7 color. Light is mainly consist of 7 color. Like, don't you see the rainbow in rainy days? We all obviously, we all regularly observe the rainbow in rainy days. In rainbow we can say that there are 7 kind of light. Okay, what can I say? It is a blue, red, green. Okay, so there are 7 part of light. So from the 7 part of light, this is the green portion of the light is being reflected, and the other 6 light is being absorbed by the tree. Okay, from this light mainly there are 7 portion of light is being incident, is being fall upon the tree, but along them, against them, from the oh, I'm sorry, what is going on? Okay, kind of 6 kind of light is being fall upon the trees, but among them 6 is being absorbed. 6 light is being absorbed, মানে 6টা লাইট কি হচ্ছে অ্যাবজর্ব বা শোষিত হয়ে যাচ্ছে। 6টা লাইট কি হয়ে যাচ্ছে শোষিত হচ্ছে, মানে এটা আমরা দেখতেছি না কিন্তু সে শোষিত হচ্ছে। as they are being absorbed we cannot see them, but from this 7 the green light is being reflected. সবুজ আলোটা কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে, যার কারণে আমরা পাতা হিসেবে দেখতেছি, সবুজ হিসেবে দেখতেছি. For this reason
we are able to see that the leaf of the trees is in green color. Same for the trunk, means the kando of the tree. Okay, if we then move on the next slide, we'll see what can we see. What can we see? দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম. This is what can I say? The ball is being bouncing up and down, up and down, up and down. From the beginning of the class, I am telling you, I think I have told you 100 times that the light is acting like the bat and ball. The light, just like when the ball fall upon the bat and you hit it, and it's gonna be a 6. Just like this, the light is acting like this bouncing ball. Okay, like this. Sorry, like this bouncing ball. Okay, and the characteristics of the light, which is similar to the bouncing ball, we can told it as the reflection of light. Okay, দর্পণে আলোর প্রতিফলন ঘটায়। দেখো এখানে কি বলা আছে, তুমি দেয়ালে ছুঁড়ে মারলে বলটা কি হবে, রিফ্লেক্ট হয়ে বাউন্স করে নিজের দিকে ফিরে আসবে। সো আলো ঠিক এইভাবে রিফ্লেক্ট করে আমাদের দিকে ফিরে আসে। হ্যাঁ, আমি যে বাংলা লেখা দিয়ে আসলে বলতেছি। সো as far as the light is being reflected back from the wall to our eyes, we are able to see the light and the wall. That's all is being told in this slide, nothing else. Okay, and here you can see the ball is being bouncing in straight line. Okay, the ball is being bounced in a straight line, and they are not reflected here and there, and the motion is totally straight. Okay, and light behaves like the ball, they also travel in a straight line. Okay, and then comes এই তো এখন আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে দিস ইজ দ্য আপতিত রশ্মি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট লাইট, এন্ড দিস ইজ দ্য রিফ্লেক্টেড লাইট। বুঝছো, আপতিত এটা হচ্ছে উপর থেকে পড়ছে। হ্যাঁ, এর বাংলায় বলতে হবে এটা, আসলে তোমাদের বই তো বাংলা লেখা আছে, একটু বাংলায় বলি, তার পরীক্ষা মধ্যে বুঝবা না। এই লাইটটা যেহেতু উপর থেকে পড়ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি আপতিত রশ্মি। আচ্ছা, আর আপতিত বলতে কি জানো, উপর থেকে পড়া যেটাকে বলে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ধরো এখান থেকে একটা লেজার লাইট মারলাম, তো লেজার লাইটের আলোটা এই যে আমাদের দর্পণের উপর পড়লো। এবং এই দর্পণের উপর পড়ে ঠিক এটা ওই যে বলের মতো কি করছে, পাউন্স খায়া উপর দিকে রিফ্লেক্টেড হয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা আমাদের এই আলোর বৈশিষ্ট্যটাকে সুন্দর মতো বর্ণনা করার জন্য একটা অভিলম্ব চিন্তা করছি। দিস ইজ দা অভিলম্ব বা পারপেন্ডিকুলার কি করছে, একটা রেখা চিন্তা করছি। এখন এইখানে একটা কোণ তৈরি হয়েছে না, দেখো তো, এইখানে একটা কোণ তৈরি হয়েছে। অভিলম্বের সাথে আমাদের এই ইনসিডেন্ট লাইট বা আপতিত রশ্মির যে কোণ, তাকে আমরা কি বলবো জানো? We're gonna say the name of that angle is আপতন কোণ, and what will be the name of this angle? The name of this angle will be প্রতিফলন কোণ, the reflected angle. ফলন কোণ, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে। Okay, the reflected light, the angle is made by the অভিলম্ব and the প্রতিফলিত রশ্মি is gonna told প্রতিফলিত কোণ। ওকে, দেখি তোমার কমেন্ট কি করতেছো, আমি কি ক্লাস নিতে পারতেছি? No, there is no quiz. আফনান, হ্যাঁ আফনান খুব সুন্দর বলছে, yes sir, the rainbow. Oh, Afnan has seen the rainbow is 4 times. Smile. আচ্ছা, রেডিয়েশন অফ দ্য সানের কারণে কিন্তু তোমার ক্যান্সারটা হয় না, বুঝছো? স্মাইল ফ্রম দ্য I think it is the misconception or not the right info you have about the skin cancer. Mainly the radiation not from the sun, it's the radiation from the nuclear power plant.
Okay, what is the nuclear power plant? If you have enough age and growing enough, you will be able to know the nuclear reaction. Meaning that we have a nuclear reactor in Rupur, hmm. In Russia, Chernobyl. Do you? I don't know. Have you heard the name of the Chernobyl, or have you heard the name of Hiroshima and Nagasaki in Japan, where the nuclear explosion was happened from this region, from that region, the ultraviolet rays are okay. I'm talking, man. From this nuclear reaction, the radiation from the nuclear power plant, okay, the radiation from the nuclear power plant causes the skin cancer. And ultraviolet rays, yeah, sometimes ultraviolet rays may cause a little bit of cancer, but mostly, if you say the radiation, then you have to say the radiation from the nuclear reactor. Okay, the radiation from the nuclear reaction causes the cancer. Hmm. And ultraviolet radiation, yes, if you get enough, and if the ultraviolet rays fall upon you in most in in heavy times, in a lot of ultraviolet rays, what can I say it? I have no idea. But yes, ultraviolet ray may cause you skin cancer, but most of the reason the skin cancer is caused by the radiation from the nuclear reaction. So nuclear power plant doesn't produce radiation. It is no, man. Nuclear power plant obviously create radiation, but it is being constant. Yeah, it is being constant. But when Ismail, okay, Ismail have very good knowledge. But when the radiator does not work correctly, when there is a breakdown in radiator, just like if you say the nuclear explosion, the nuclear bombardment, then what will you say, man? During the nuclear bombardment, the radiation is being vast enough and it is being exploded over the world, over the environment. Do you know about 40 and 50 years in Japan, most of the newly birth child was being affected by the nuclear reaction. Do you know? Just imagine our rooftop power plant is being broken down. Is being broken down. Yeah, Hiroshima bomb, like Hiroshima bomb, or our nuclear power plant in Rupur is being just like broken down. The container is being broken down. Then the reaction from the nuclear reactor will cause us skin cancer, and the other kind of very very bad impact will be happen on our skin and other health issue. Yeah, you are right. And due to the environmental disorder, due to the environment pollution, air pollution, the ozone layer is being devastating, is being danger, is being devastating way. Okay, is being decaying. So the ultraviolet rays is now have a great concern for the scientists and for the human being also, and obviously they have impact of skin cancer. But if you particularly says, you have to say the most of the reason the skin cancer is being caused by the nuclear reaction. Okay, yeah, ultraviolet ray. So if you just give the point, you can give ultraviolet rays 1 out of 10, but for causing the skin cancer. But if you give the number of skin cancer, mostly you have to give 8 out of 10 for the nuclear reaction. Okay, then Afnan কি বলছে? আফরান বুঝতে পারছে? আচ্ছা, কুইজ হবে না ভাই, আরইশা। Yeah, এই তোমরা তো সব জানো। I'm just getting impressed. The students from class 6 of Edu Poribar have vast amount of knowledge than my imagination. I imagine you just like a baby, just like a little boy and girl, but you have vast knowledge. Just like Sadia Tahara Bari just says the names of the two bombs, the fat man and the little boy. How, dear, I think you are just like beyond imagination, man. Oh, আচ্ছা, রিফাত বলতেছে বাংলায় কথা বলতে। আচ্ছা, বাংলায় বলি, হ্যাঁ, এখন ইংলিশে বলছি, ঠিক আছে, এখন বাংলায় বলি।
আমরা একটু বাংলায় বলি, ওকে? অসফ। নো, 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 নো কুইজ। আচ্ছা আমি বাংলায় বলি, হ্যাঁ? ইংলিশে বলছি না। বাংলায় বলি। ঠিক আছে? আচ্ছা দেখো, তো আপতিত রশ্মি এবং অভিলম্ব যে কোণ তৈরি করে তাকে বলা হয় হচ্ছে ভাইয়া আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব যে কোণ তৈরি করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। ভাই আপতিত রশ্মি কি? আপতিত রশ্মি হচ্ছে যে সূর্য থেকে যে রশ্মি আসছে, অথবা তুমি নিজে যে লেজার লাইট দিয়ে যে রশ্মি বা আলো কিছু তৈরি করতেছো, সেটাকে বলা হয় হচ্ছে আপতিত রশ্মি। আর প্রতিফলিত রশ্মিটা কি? যে রশ্মিটা ওই যে বাধা পেয়ে, দর্পণে বাধা পেয়ে ফিরে যাইতেছে, বা যেটা রিফ্লেক্ট হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর এই যে আমি দর্পণ টাকছি বা তোমার কি দর্পণ বলতে আয়না বোঝায়, হ্যাঁ? এই যে আমি আয়না টাকছি, এই আয়না বরাবর আমি মনে মনে একটা রেখা কল্পনা করব, আর ওই রেখাটাকে আমরা কি বলবো? ওই রেখাটাকে আমরা মনে মনে লম্ব রেখাটা যে কল্পনা করতেছি, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া অভিলম্ব। ওকে? আচ্ছা। তো আর এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি জানো? এই কোণ আপতন কোণ, এটাকে স্নেলের সূত্র বলে। এটা ক্লাস 9 তুমি ক্লাস 9 এ যখন উঠবা তখন তোমরা দেখতে পারো স্নেলের সূত্র। সো এখানে কি বলতেছে? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় কি হয়? সমান হয়। ঠিক আছে? এই দুইটা কোণ সবসময় কি হবে ভাইয়া? সমান হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এখান থেকে প্রশ্ন হবে কিন্তু, হ্যাঁ? পরীক্ষার মধ্যে। আচ্ছা। এখন আমরা কি দেখবো? দর্পণের চিত্র প্রতিবিম্ব, এবারে কি আছে দেখি তো? ক্লাস কি শেষে আচ্ছা লাস্ট স্লাইড হবে। ওকে, ওকে। আচ্ছা। দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, দর্পণে খেবে সৃষ্ট। আমরা সবাই কি জানি? আমরা সবাই যখন মিররের সামনে দাঁড়াই তখন আমরা আমাদের নিজেদের চেহারা দেখতে পাই না? ঠিক আছে? এই চেহারা যে দেখতে পাই, এই চেহারা মেনলি দেখতে পাই হচ্ছে আলোর প্রতিফলন বা নিয়মিত প্রতিফলনের কারণে। স্পেস নিয়ে অনেক নলেজ আছে। আই লাভ স্পেস। আচ্ছা তোমাদের স্পেস নিয়ে একটু মজার কথা বলবো। ক্লাসটা শেষ করি আগে। দর্পণে দৃষ্ট প্রতিবিম্ব। দেখো, দর্পণে দৃষ্ট প্রতিবিম্ব বলতে এখানে কি হয়? মেইনলি আমাদের এই যে বাচ্চাটা দাঁড়ায় আছে না? বাচ্চাটা দাঁড়ায় আছে। তো এই বাচ্চাটা থেকে, এইখান থেকে বাচ্চাটা থেকে কিছু লাইট, এখান থেকে লাইট আসলো। হ্যাঁ? এখান থেকে এই লাইট আছে না তোমার? কি বলে? এই যে আমার দেয়াল থেকে একটা লাইট এখানে আসলো। আইসা বাচ্চা থেকে প্রতিফলিত হইয়া আমাদের কোথায় গেল? এই যে দর্পণের মধ্যে যায়া পড়লো। আবার এরকম ভাবে লাইট এসে দর্পণের মধ্যে রিফ্লেক্ট হয়ে পড়লো। এই যে লাইট গুলো দর্পণে পড়তেছে, এই যে আমার লাইট গুলো কোথায় পড়তেছে? দর্পণ বা আয়নার মধ্যে পড়তেছে। এই দর্পণের মধ্যে পড়ার কারণেই মেইনলি আমরা এই লাইট গুলাকে একসাথে ছবি হিসেবে দেখতে পাই। লাইট গুলা কিভাবে দেখতে পাই ভাইয়া? একদম ছবি হিসেবে দেখতে পাই। বুঝছো? এইভাবেই ওই যে আলোর নিয়মিত প্রতিফলন হলো না? এরকম ভাবে নিয়মিত প্রতিফলনের মাধ্যমে আমরা কি হয় আমাদের? বিম্ব তৈরি হয়। ওকে? তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। তো আচ্ছা ছোট করে একটু বলি, স্পেস নিয়ে কথা বলতে বলছে। তোমরা কি জানো স্পেসের সীমানা কতটুকু জানো? হুম? স্পেস কত বড়? এই সম্পর্কে কারো কোনো ধারণা আছে? স্পেস নিয়ে আসলে কারো কোনো ধারণাই নেই। বর্তমান সময়ে স্পেস বা মহাকাশ সম্পর্কে কারো কোনো ধারণা নেই। তো বিগ ব্যাং থিওরি আমাদের বলতেছে যে স্পেস হচ্ছে এমন একটা জায়গা, ও হচ্ছে প্রত্যেকদিন শুধু বাড়তেছেই, হ্যাঁ? শুধু কি করতেছে? বেড়েই যাচ্ছে। মহাকাশ শুধু বড়ই হচ্ছে, বড়ই হচ্ছে, বড়ই হচ্ছে। সৃষ্টিলগ্ন থেকে সে হচ্ছে কি শুধু বড়ই হচ্ছে। আর স্পেসের পরে যে কি আছে সেটা মানুষ জানতে পারে না। স্পেসের সিম্পল একটা ধারণা দিই। তো আমাদের আমরা কি পৃথিবীতে থাকি না? পৃথিবী। তো সূর্যের চারিদিকে পৃথিবী আছে, পৃথিবীর মতো প্রায় কয়টা? ১১ টা গ্রহ না? ১১ টা না ৭ টা? যাই হোক ভুলে গেছি। এতগুলা গ্রহ কি করতেছে সবসময়? সূর্যের চারিদিকে ঘুরতেছে। আবার পৃথিবীর চারিদিকে ঘুরতেছে কি? চাঁদ। তুমি কি জানো? সূর্য, সূর্যকে আমাদের কি বলা হয় এটাকে? মিল্কি ওয়ে বলা হয় না? আমাদের গ্যালাক্সিটাকে বলা হয় মিল্কি ওয়ে। মিল্কি ওয়েটা কি? সূর্যকে কেন্দ্র করে যে মিল্কি ওয়ে গঠিত। তো সূর্য কি করতেছে? এই মিল্কি ওয়েতে তার এই গ্রহ নক্ষত্র নিয়ে, গ্রহ উপগ্রহ নিয়ে সেও নিজে কি করছে? তার ছেলে মেয়েদের নিয়ে, পৃথিবীর ধরো তার ছেলে মেয়ে নিয়ে সে ঘোরাঘুরি করতেছে। আবার এই মিল্কি ওয়ে বা গ্যালাক্সি ওয়ের চাইতে আরো ভাস্ট হচ্ছে কি? এরকম বিলিয়ন 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 গ্যালাক্সি নিয়ে হচ্ছে মহাকাশ গঠিত। যেমন আম ভেবে চিন্তা করতে পারো যে হচ্ছে পৃথিবীটা হচ্ছে, তুমি যদি মহাকাশটাকে বিশাল বড় একটা মরুভূমি চিন্তা করো, একটা বিশাল বড় মরুভূমি, সাহারা মরুভূমি চিন্তা করো। সাহারা মরুভূমিতে তুমি যদি তোমার হাতের আংটিটা বা তোমার বাসার যে কোনো আংটি থাকে, হাতের আংটিটা ফেলে দাও, তাহলে ওইটা ঠিক যতটুকু, পুরা মহাকাশের মধ্যে পৃথিবীর অস্তিত্বটা ঠিক তার চেয়েও ছোট। তাহলে বুঝো মহাকাশ কত বড়। তুমি জানো নক্ষত্রের পতন হয় একটা কথা আছে।
চাঁদ সরি আমাদের সূর্য কি করতেছে, সূর্য কিন্তু আমাদেরকে সবসময় লাইট দিচ্ছে না। এখানে কি হইতেছে, as far as I know, helium গ্যাস হাইড্রোজেনে কনভার্ট হচ্ছে, or হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হচ্ছে, আমি জাস্ট ভুলে গেছি, হাইড্রোজেন মেবি হিলিয়ামে কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার কারণে প্রচুর পরিমাণ এনার্জি বা তাপ উৎপন্ন হচ্ছে এবং সেটা লাইট হিসেবে, সোলার এনার্জি হিসেবে আমাদের পৃথিবীতে আসতেছে। একটা সময় ওই যে ফুয়েলটা শেষ হয়ে যাবে, মানে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে না, দেখা যাবে হাইড্রোজেন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যার ফলে সূর্যটা কি হয়ে যাবে জানো, নিভা যাবে। সূর্যটা যদি নিভা যায় তাহলে কি হবে জানো, সূর্যটা হয়ে যাবে হচ্ছে, এটাকে কি বলা হয়, ব্ল্যাক হোল বলে। সূর্যটা কি বলে ভাইয়া, তাকে বলে ব্ল্যাক হোল, একটা ব্ল্যাক হোলের তৈরি হবে। হ্যাঁ, পৃথিবীতে মহাকাশে অনেক ব্ল্যাক হোল আছে। এই ব্ল্যাক হোল গুলোর বৈশিষ্ট্য কি জানো, ওরা হচ্ছে ওদের চারপাশে যা কিছু আছে তাদের সবকিছুকে নিজের দিকে টাইনা নেয়, ওইখান থেকে কোনো কিছু বের হয়ে আসতে পারে না। যেমন ধরো সূর্যের মতো একটা নক্ষত্র প্রায় বিলিয়ন 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 কি বলে এটাকে, সৌরবর্ষ দূরে, মানে সূর্য, আমরা কি বলতেছিলাম ওই যে সূর্যের আলো ট্রাভেল করে না, তো সূর্যের আলো 1 বছরে যতটুকু ট্রাভেল করে তাকে বলা হয় 1 সৌরবর্ষ। হ্যাঁ, অনেক দূরত্ব। এরকম ধরো কয়েকশো সৌরবর্ষ দূরে একটা নক্ষত্র ছিল, অবস্থান করতেছিল। ওই নক্ষত্রটা ধরো কয়েক হাজার বছর আগে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু ওই যে ওই নক্ষত্র থেকে আলোটা কিন্তু আমাদের পৃথিবীতে এখনো আসতেছে, আর আমরা রাতের বেলায় ওই নক্ষত্রটা দেখতেছি বা তারাটা দেখতেছি, কিন্তু বাস্তবিক অর্থে ওই নক্ষত্রটা এক্সিস্টই করে না। মানে ও হচ্ছে আমাদের যে দেখতেছি না, তার দেখার 400 বছর বা 500 বা 1000 2000 বছর আগেই বা ডাইনোসরস এর আমলই হয়ে গেছে কি, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ওই যে আমরা কি দেখছিলাম, আলো কি করে ট্রাভেল করে, ঠিক আছে না? তো ওই যে ওই বছর শত বছর ধরে 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 এখনো আলোটা আমাদের কি করছে, পৃথিবীতে আসতেছে, আর আমরা মনে করতেছি এইখানে মনে হয় তারাটা এখনো জীবিত আছে। বুঝছো? তো স্পেস নিয়ে কথা বলতে গেলে অনেক, ও হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়, সাবাস, আরির সাথেই সব জানে। মেয়েগুলো তো এত ব্রিলিয়ান্ট কেমনে হয়? লাইট ইজ স্লো কম্পেয়ার টু দ্য ইউনিভার্স, এই বাচ্চারে অনেক বেশি ব্রিলিয়ান্ট, আমি তো আসলে অবাক হয়ে যেতেছি। সো আচ্ছা, আজকের আমি তো মনে হয় আবার কবে না কবে তোমাদের সাথে জয়েন করতে পারবো জানি না। তোমাদের অন্তর স্যার তো অনেক ভালো ক্লাস নেয়, আজকের ক্লাসটা কেমন লাগছে? এই আরিশা তো দেখছো, ও তো সবই জানে, ব্ল্যাক হোল হচ্ছে গাইয়া BH1, ওরে বাপ রে বাপ, আমি তো দাঁত দুধ তোমার খুলে যাবে মেয়েদের সাথে কথা বলতে গেলে। যাই হোক, আমার ক্লাস আজকে শেষ করতে হবে, হ্যাঁ, আর আড্ডা মারার সময় নেই। 8টা গ্রহ না হিমায়া দিবা? আউসাব বলতেছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ওরে বাপ রে বাপ। আহ আচ্ছা আচ্ছা, আমার ক্লাস কি মানে বেশি বাজে হয়ে গেছে? ইউনিভার্সিটি, বাপ রে বাপ, পেলে তো অসাম বাচ্চাগুলা। আমার ক্লাস অনেক মজা, আমি ক্লাসে নিলাম একটা। আচ্ছা, আর কেউ তো কমেন্ট করতেছে না, শুধু আরিশা কমেন্ট করতেছে, আর কেউ কমেন্ট করো যে ভাইয়ার ক্লাস কেমন লাগলো। আমি তো এটির উপরে এমনি বলতে পারো, হ্যাঁ, ওই এই হইলো আর কি, কয়েকদিন হইলো আসছি, 1 মাস 2 মাস হইলো। Yeah, Umayyad says space is the place so vast that no one can say exactly how big it is. Yes, it is. Only the creator, Allah Ta'ala, knows how much big it is. Hmm, that's exciting. Sadia Bari. Okay, Samia Rahman. So, Samia, thank you. Afnan. Okay, I'm sorry. There are 8 friend solar system. আমি ভুলে গেছিলাম। Yep, Afnan. Right, you're right. Samia Rahman. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। উমাইরা, অনেক ভালো, থ্যাংক ইউ। সাদিয়া, ওরে বাপ রে বাপ, জেনজি। আরিশা তোমাকে পাম মারতেছে খুব ভালো। আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, তোমাদেরকে রাইখা যাইতে খুব মন চাচ্ছে না, একদম মন চাচ্ছে না। আই এম ভেরি মাচ eager to having a class, and I feel proud to be a part of sometimes just like 1 hour for you just awesome guys like you, and আমার খুব মন চাচ্ছে আর কিছুক্ষণ থাকি, but we have the time limitations, we all have to have our own duty, ঠিক আছে না, সবসময় থাকা যাবে হবে না, তো ইনশাল্লাহ আবার যদি কখনো সুযোগ হয়, সময় হয়, দেন ওকে আফসাফ, আবার যদি কখনো সময় হয়, সুযোগ হয়, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আমার খুবই ভয় খারাপ লাগতেছে, বাচ্চাদের সাথে ক্লাস করে কথা বলা যায়, অনেক কিছু তোমাদের কাছ থেকে শেখা যায়, এবং অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করে তোমাদেরকে জানানো যায়, ঠিক আছে না? তো একটু বড় হও, বড় হলে ভাইয়ের সাথে ক্লাস করতে পারবা।
ঠিক আছে? তো হুজুর ভাইয়ের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর সবার SW টা কি ছিল, যে দ্য রিলেশন বিটুইন মডার্ন সায়েন্স এন্ড কোরআন, এই বিষয়ে তোমরা সবাই একটু দেখবা। আরিশা, তুমি তো ভেরি মাচ ব্রিলিয়ান্ট, তোমার প্রতি আমার একদম পার্সোনালি রিকোয়েস্ট, তুমি এটা একটু দেখো। আর সাইয়েদ তাহমিদ, তুমিও দেখো। আফনান আউসাফ, তোমরাও দেখো, হ্যাঁ? আরো যারা আছো সবাই এই স্ক্রিনশট করতে বলছি না, ওটা তোমরা দেখবা। ঠিক আছে? তো আরো অনেক কিছু জানতে পারবা, বুঝছো? আমি তো অনেক কিছু জানি না, অনেক কম জানি, আগে জানছিলাম সব ভুলে গেছি, বুঝছো? এবার ভুলে যাওয়া স্বভাব আছে তোমার। তো আচ্ছা, তাহলে ভাইরা আজকে এই পর্যন্তই। আচ্ছা, আয়েশার লাস্ট কমেন্ট একটু দেখি, আয়েশা কি কমেন্ট করছে। ওকে স্যার, থ্যাংক ইউ। এন্ড আফনান কি করছে? হ্যাঁ স্যার, ক্লাস টাইম ইজ ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।